আজকেও অরুণাচলে গিয়ে লোকজনের হাতে স্বদেশী সামগ্রী তুলে দিয়েছেন, ক্ষুদ্র শিল্পের উপর নির্ভরতা বাড়াতে বলছেন, কি বলবেন? দেখুন, প্রধানমন্ত্রী এখন প্রায়শ্চিত্ত করছেন। তার কারণ জিএসটিটা ছিল জনবিরোধী, সাধারণ মানুষের উপর বোঝা বেড়েছে। স্বাস্থ্য বিমা, জীবন বিমা থেকে শুরু করে মাঝারি ক্ষুদ্র শিল্প, যে প্রোডাক্টগুলো সাধারণ মানুষ, শ্রমজীবী মানুষ যেগুলি ব্যবহার করেন, তার উপর অতিরিক্ত কর বসানো, তার প্রথম প্রতিবাদ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। চিঠি লিখেছিলেন এবং গোটা দল সংসদের ভেতরে বাইরে প্রতিবাদ করেছে, এটা আপনারা সবাই জানেন। তো সুতরাং মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবিতে মান্যতা দিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রতিবাদ শুরু করেছিলেন, গোটা দেশের থেকে সেই প্রতিবাদের মুখোমুখি হয়ে এখন সংস্কার করতে হয়েছে। আরে সংস্কারটা করতে হলো কেন? তার কারণ আপনারা যেটা করেছিলেন সেটা জনবিরোধী। এখন প্রায়শ্চিত্ত করছেন, মুখ বাঁচাতে কৃতিত্ব নেওয়ার চেষ্টা করছেন। আপনাকে চেঞ্জ করতে হলো কেন? হলো এই কারণে, তার কারণ আপনারা যেটা জিএসটির নামে করেছিলেন সেটা সাধারণ মানুষের উপর বোঝা চাপিয়েছিলেন। আরে আপনিই বোঝা চাপাবেন, সেটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেবেন মমতা ব্যানার্জি, আর তারপর আপনি সেটা তুলে নিয়ে আপনি আবার সেটা নিয়ে নাটক করবেন। এটা কি করে চলতে পারে? এবার পুজোয় আসছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সজল ঘোষের পুজো উদ্বোধন করবেন। আরও একটি পুজো উদ্বোধন করার কথা রয়েছে তার। দুর্গাপুজো উদ্বোধনে, দুর্গাপুজো পরিচালনায়, ভিন রাজ্যে দুর্গাপুজোয় বাঙালিদের সঙ্গে মিলেমিশে আয়োজিত করা, এই সমস্ত বিষয় নিয়ে বিজেপির তৎপরতা তুঙ্গে এই মুহূর্তে, কি বলবেন? আলটিমেটলি তো এমন একজনের পুজোয় আসতে হচ্ছে যিনি তৃণমূল কংগ্রেস থেকে গেছেন। বিজেপির পুজো কই? বিজেপির পুজো কই? আমদানি রপ্তানির পুজোয় আসতে হয়েছে, অন্য দল থেকে আমদানি, তো তার পুজোয় আসতে হচ্ছে। আর উনি তো কতবারও এসছেন। পশ্চিমবঙ্গে নাকি পুজো হয় না, পশ্চিমবঙ্গ নাকি দুর্গা পুজো, নানা রকম কথা বলার পর আর উনি আসছেন, আসবেন, করবেন। তো বিজেপির যে পুজোটা উদ্বোধন করতে যাচ্ছেন, ওই পুজোটা অতীতে তৃণমূল কংগ্রেসের নেতা নেত্রীরাই তো উদ্বোধন করে এসছেন, তাদের উত্তরসূরি হিসেবে অমিত শাহ যাচ্ছেন। ওই পুজোটায় তো তৃণমূল কংগ্রেসের লোকজন থাকতেন। তার আগে অবিভক্ত কংগ্রেসের সময় তখন কংগ্রেসের লোকজন থাকতেন। তো পুজোর উদ্যোক্তা এখন বিজেপিতে গেছেন, তাই জন্য অমিত শাহ যাচ্ছেন। উদ্যোক্তা যদি আবার ফিরে যান, তাহলে অমিত শাহ আবার ল্যান্ড করার জমি পাবেন না। আপনারা মুখ্যমন্ত্রী এই যে রাজ্য সরকার এই যে পুজো অনুদান, সেটা আসলে ব্যবসায়িক লাভ, এটা গত বছর বলা হয়েছিল, এবং গত বছর দেখা যাচ্ছে যে প্রায় 88,000 কোটি টাকার ব্যবসা হয়েছিল। এবছর অনুদান বেড়েছে, তাহলে কি ব্যবসা বাড়বে বা সেই আমাদের কাছে এখনো পর্যন্ত যে একটা প্রাথমিক বিভিন্ন সমীক্ষা থেকে যে বিষয়টা উঠে আসছে, তাতে পুজো অর্থনীতিটা এবার 1,00,000 কোটি টাকা ছাড়িয়ে যাবে। 1,00,000 কোটি টাকা। অর্থাৎ পুজোয় যেমন রাজ্য সরকার যে অনুদানটি দিচ্ছেন, সেটা যেমন করোনাকালেও পাশে ছিল, অন্য সময়ও পুজো অর্থনীতিকে উৎসাহ দিয়েছে। ফলে পুজো কমিটি মানে কি? পুজো কমিটি মানে তাদের কাছে বিভিন্ন জায়গা থেকে একটা অর্থ কেন্দ্রীভূত হচ্ছে এবং তারপর সেটা বিকেন্দ্রীকরণ হচ্ছে বিভিন্ন শিল্পে। বিভিন্ন শিল্পে পুজোর সঙ্গে ডেকোরেটর থেকে শুরু করে, লাইট থেকে শুরু করে, অন্য শিল্পী থেকে শুরু করে, ফুল চাষি থেকে শুরু করে, মৃৎশিল্পী থেকে শুরু করে, মায়ের মানে সজ্জার, মানে একটা বিরাট ইন্ডাস্ট্রি। তো এখন এবার পুজো অর্থনীতি বাংলার, সেটা প্রায় 1,00,000 কোটি টাকা এবার সেখানে পৌঁছবে বলে একটা পরিস্থিতি তৈরি হচ্ছে। ডিএ মামলায় বিজেপি শাসিত রাজ্যের উদাহরণ দিল এ রাজ্যের সরকার। অন্তত 12 রাজ্য যারা কেন্দ্রের হারে ডিএ দেয় না, এই 12 রাজ্যের মধ্যে বিজেপি শাসিত রাজ্যও রয়েছে। সুপ্রিম কোর্টে আজকে হলফনামা দিয়ে এই দাবি করেছে রাজ্য সরকার, কি বলবেন? যেটা বাস্তব সেটাই তো বলবেন। এখানে যারা কিছু রাম বাম কিছু কম একসঙ্গে যেটা বলছেন, প্রথম কথা, কেন্দ্রীয় সরকার বাংলার 1,95,000 কোটি টাকার প্রাপ্য অধিকার বকেয়া সেটা দিচ্ছেন না। তারপরে যারা এই ডিএর কথা বলছেন, তো ডিএটা কি, ডিএটা অন্য রাজ্য কি দেয়, এখানে আবার পেনশন আছে, অনেক রাজ্য পেনশন দেয় না। তো
তাই তুলনামূলক বিচার যেটা হবে সেটা রাজ্য সরকারের তরফ থেকে একদম সঠিকভাবে উপস্থাপিত করে দেওয়া হয়েছে। তো ফলে এটা তো সবাই দেখতেই পাচ্ছেন যে কেন্দ্রীয় সরকারের হারের ডিরে সে তো বিজেপি শাসিত রাজ্যও দেয় না। তো সেগুলো তো শুনতে হবে, একতরফা প্রচার করে গেলে মানুষকে বিভ্রান্ত করলে তো হবে না। বললাম নবদ্বীপে বিজেপি কর্মীকে খুনে তৃণমূল আশ্রিত দুষ্কৃতী পিটিও খুন করা হয়েছিল বলে কয়েকদিন ধরে হইচই চলল। কল্যাণী এমসে ময়নাতদন্ত হয়েছে, এখনো পর্যন্ত কেউ ধরা পড়েনি। এই প্রতিবাদে আজকে বিরোধী দলনেতা নবদ্বীপে মিছিল করছেন। দেখুন, এটা তো সম্পূর্ণ বিজেপির, এগুলো হচ্ছে একটা দেউলিয়া রাজনীতি। কিসের জন্য কি হয়েছে পুলিশ খতিয়ে দেখছে। অধিকাংশ জায়গাতেই দেখা গেছে, আগে একবার কাশীপুরে একটি ছেলে আত্মহত্যা করেছিল, বিজেপি এমন নাটক করেছিল যে অমিত শাহকেই প্রায় নিয়ে যাচ্ছিল, মাঝ রাস্তা থেকে গাড়ি ঘুরিয়েছিলেন অমিত শাহ, মনে আছে? যখন তিনি খবর পান, তার ইন্টেলিজেন্স জানায় যে ওটা একদমই এই ধরনের রাজনৈতিক কাণ্ড নয়। তো ফলে এর অতীতেও বহুবার দেখা গেছে নিজেদের মধ্যেকার জিনিস বা ব্যক্তিগত জিনিস এইসব কাণ্ড কারখানা করেছে। তো সুতরাং এটা আর একটা সেই ধরনের নজর ঘোরাতে রাজনীতি করতে কুৎসা করছে। জিএসটি হার কমে যাওয়ার ফলে রাজকোষে যেমন ঘাটতি আসবে, সেই রাজকোষের ঘাটতি মেটাতে জমির সার্কেল রেট রাজ্য সরকার বাড়িয়ে দিয়েছে এবং বেশ কিছু জায়গায় সেটা দ্বিগুণ করা হয়েছে বলে অভিযোগ, যার ফলে ফ্ল্যাট এবং বাড়ি রেজিস্ট্রি বলতে পারবো না, এটা একদম অ্যাবসলিউটলি প্রশাসনিক বিষয়, তারা খতিয়ে দেখছেন। সার্কেল রেট বাড়ানোতে স্কোয়ার ফুটে যেভাবে দাম বাড়ছে তাতে মধ্যবিত্ত নবিশ্বাস এমনিতেই এখন দেখুন, এই সরকার নিশ্চিতভাবে সাধারণ মানুষের পক্ষে, তাদের চাপ কমাবার পক্ষে। কোথাও কোনো জায়গায় যদি কারুর কোনো সমস্যা তৈরি হয়, তো সেটা প্রশাসনের যে মহল থেকে করেছেন, নিশ্চিতভাবেই সেগুলো আবার যদি মানুষের সমস্যা হয়, তো সেগুলো নিশ্চিতভাবে সেগুলো পর্যালোচনা, খতিয়ে দেখা, এগুলো দরজা তো কোথাও বন্ধ হচ্ছে। কিন্তু আপনি বলছেন এই সরকার এই বিষয়টি দিয়ে সরকার অবশ্যই সহানুভূতিশীল, কিন্তু দেখা যাচ্ছে যে বাম আমলের যে পলিসি ছিল যে কোনো আবাসন শহরে হলে সেখানে এলআইজি, এমআইজি এবং এইচআইজি থাকতো, কিন্তু এখন দেখা যাচ্ছে সর্বত্র শুধুমাত্র এইচআইজির দাপাদাপি। বাম আমলের সঙ্গে তুলনা করছেন, বাম আমলে বিনা পয়সায় কটা জমি দিয়েছে সেটা দেখুন না। বাম আমলে এই যে বলছেন এলআইজি, বাম আমল যে বেসরকারি সংস্থার সঙ্গে তাদেরকে দিয়ে আবাসন করিয়েছে, সেই বেসরকারি সংস্থার কাছ থেকে কত টাকা নিয়েছে, আদৌ টাকা নিয়েছে কিনা, জয়েন্ট ভেঞ্চারের নামে কি হয়েছে, সেখানকার সেই বেসরকারি সংস্থাকে জমি বাবদ কত দিতে হয়েছে, তো সেগুলো একটু সকলের সামনে টাঙিয়ে দিন না। কিন্তু এই ফ্ল্যাট বাড়ি রেজিস্ট্রেশন ফিস যদি বেড়ে যায়, সেই তো মানুষের উপরই চাপ পড়ে। আবার বলা হচ্ছে যে এটা যদি কোনো প্রশাসনের কোনো জায়গা থেকে একটা কোনো রেট বা কোনো সমস্যার কিছু হয়, সেটা মানুষের অসুবিধা হচ্ছে, এটা খবর পেলেই সেটা যথাযথভাবে বিবেচনা, খতিয়ে দেখা, বিশ্লেষণ, সেগুলো তো প্রশাসন করবে, এর সঙ্গে রাজনীতির কোনো সম্পর্ক নেই। আজকে খিদিরপুর 25 কোটি পুজোতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী, তার বাবা মায়ের ছবি তারপর পরিষেবা দেওয়া হয়েছিল, তিনি নিতে চাননি, বলছেন আমি আমার ছবি নিয়ে প্রচার পছন্দ করি না। বিরোধীরা বলছেন প্রধানমন্ত্রীকে খোঁচা দেওয়া হয়েছে। বুঝতে পারলাম না, প্রধানমন্ত্রীকে খোঁচা দেওয়ার জন্য কি এটা বলা হয়েছে বিরোধীদের বক্তব্য? কেন? প্রধানমন্ত্রী মায়ের কথা তো বিভিন্ন ক্ষেত্রে উঠে এসছে এবং প্রধানমন্ত্রীকে মাকে নিয়ে। দেখুন, এটা তৃণমূল কংগ্রেস, মমতা বন্দ্যোপাধ্যায়ের দল কখনোই তারা নীতির উপর দাঁড়িয়ে, উন্নয়নের উপর দাঁড়িয়ে আমাদের এই গোটা বিষয়টা, এখানে কারুর বাড়ির লোককে, বাবাকে, মাকে, এইসব নিয়ে রাজনীতি তৃণমূল কংগ্রেস পছন্দ করে না, সমর্থন করে না, করেও না। যারা করে তারা কুরুচিকর কাজ করে। কিন্তু মুখ্যমন্ত্রী নিজস্ব যেটা অনুভূতি, তিনি কোন ছবি নেবেন, কোন মানে কীভাবে তার ব্যক্তিগত অনুভূতির জায়গা, সেটা তার ব্যাপার, তার উপর দাঁড়িয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আরএসএস-এর শতবর্ষের জন্য মুদ্রিত পত্রিকায় রাজ্যের অনুপ্রবেশ নিয়ে অনেক বক্তব্য লেখা হয়েছে এবং মূলত তৃণমূল কংগ্রেস ক্ষমতা আসার পর থেকে বিষয়টা, তাহলে বিজেপির এবং তার দাবি করছে দেশবিরোধী কাজও নাকি চলছে আরএসএস-এর পত্রিকায় মুদ্রিত। আরএসএস-এর পত্রিকা রাজ্য সরকারকে কেন বলছে? আরএসএস-এর পত্রিকা বলুক, অমিত শাহের স্বরাষ্ট্র দপ্তর ফেল করেছে, অনুপ্রবেশটা তো রাজ্য সরকারের নয়, সীমান্তটা তো কেন্দ্রীয় সরকারের স্বরাষ্ট্র মন্ত্রকের। তো আরএসএস-এর পত্রিকা অমিত শাহর কাছে কৈফিয়ত চাক, আরএসএস পত্রিকা বলুক
যে কেন ত্রিপুরায় বিজেপি শাসিত রাজ্যে সেখানে কেন রোহিঙ্গা ঢুকছে, সেখানে কেন বাংলাদেশি অনুপ্রবেশকারী ঢুকছে, সেইগুলোর কৈফিয়ত দিক। কেন বিহারে পাওয়া যাচ্ছে নেপাল বর্ডার দিয়ে ঢুকছে, তো সেগুলো সেখানে কৈফিয়ত, তারা কৈফিয়ত চাক। অকারণ কুৎসা করার কি মানে আছে? কলকাতা শহরে বেআইনি আগ্নেয়াস্ত্র নিয়ে উষ্মা প্রকাশ বা চিন্তা প্রকাশ করেছেন কমিশনার, পুলিশ কমিশনার। তিনি বলছেন বিশেষ পরিকল্পনা করতে হবে মানুষ। দেখুন, পুলিশ দেখছে পুরোটাই। আমরা তো জানি যে বিএসএফ এর গাফিলতিতে অধিকার সীমান্ত দিয়ে কিছু ঢুকছে, অন্য রাজ্য থেকে কিছু ক্রিমিনাল ঢুকেছে, কিছু অস্ত্র নিয়ে ঢুকেছিল, এগুলো পুলিশ থামাচ্ছে। পাশের রাজ্যে ডাকাতির স্কুল খুলেছে, প্রশিক্ষণ কেন্দ্র, আর ডাকাত এসে আমাদের এখানে জুয়েলারিতে ডাকাতি করে গেল, আপনি কি বলবেন? এবার পুলিশ সেগুলো দেখছে, যতটা সম্ভব তৎপর হচ্ছে। তৃণমূলের একজন কাউন্সিলর, প্রাক্তন কাউন্সিলর, পূজালী পুরসভা 14 নম্বর ওয়ার্ডের, তিনি আজকে এয়ারপোর্টে সিআইএসএফ এর হাতে ধরা পড়েছেন। তার লাগেজ ব্যাগ থেকে একটি আগ্নেয়াস্ত্র এবং বেশ কয়েক রাউন্ড কার্তুজ উদ্ধার হয়েছে। কি বলবেন? বলতে পারবো কারণ কোনো বৈধ কিছু আমি জানি না, যেটা বলবো কি করে। কেউ যদি ক্যারি করেন, তার যদি কোনো বৈধ কিছু থাকে, তার যদি লাইসেন্সড কোনো কিছু থাকে, সেটা তিনি বলতে পারবেন। এর সঙ্গে কোনো দল রাজনীতির কোনো সম্পর্ক নেই। আচ্ছা, আবারও পুলিশ জন্য চালু মার্কেটে পড়া বন্দর এলাকা হেস্টিংসের বাড়ি পুলিশ প্রশাসন দেখছে। আচ্ছা, একটা অন্য প্রশ্ন করি একটু। আপনি ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ নিশ্চয়ই দেখেছেন, সেখানে যে AK-47 চালানোর মতো করে যে সেলিব্রেশন ঠিক করেনি, খেলার মাঠে ওই ধরনের ঠিক হয়নি। খেলার মানে নানা রকম ভঙ্গি থাকে, মজা থাকে, বাট ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, এবং বিশেষভাবে যখন একটা খুব স্পর্শকাতর সময়ে চলছে, এটা মজা করার সময় নয়, স্পর্শকাতর সময়ে চলছে, সেই সময় হঠাৎ যদি কেউ পাকিস্তানের কোনো প্লেয়ার খুব দেখান এরম সব, এগুলো তো দৃষ্টিকটু হয়ে যায়। এর মধ্যে রাজনীতি নেই, আমরা এসব নিয়ে কোনো বিতর্ক চাই না। আবার খুব বিস্ময়ের সঙ্গে দেখলাম এরম করছেন, ঠিক আছে, নলাটা আবার তার নিজেরই দিকে, ধরতেও জানেন না। তো সুতরাং মানে ওগুলো ধরতেও জানেন না, কেন চালান, কেন উত্তেজনা ছড়ান, ভগবান জানে। তৃণমূল সংক্রান্ত প্রশ্ন। তৃণমূলের সাংগঠনিক জেলা ধরে ধরে সর্বস্তরের নেতৃত্বকে নিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং সুব্রত বসু তারা বৈঠক করেছেন। কিন্তু দেখা যাচ্ছে যে প্রত্যেকটি জেলা ভিত্তিক বা ব্লক ভিত্তিক যখনই তালিকা প্রকাশ্যে আসছে, জেলা থেকে শুরু করে ব্লক, বিভিন্ন জায়গায় পুরনো নেতৃত্বের সঙ্গে নতুন নেতৃত্বের গণ্ডগোল শুরু হয়ে যাচ্ছে, এবং সেই নিয়ে একের পর এক জেলা নেতৃত্ব তারা ক্ষোভ প্রকাশ করছে। এটা গভীর সাংগঠনিক ব্যাপার, কোনো বিষয় নয়। একটা যখন কোনো তালিকা ঘোষণা হয়, তৃণমূল একটা অনেক বড় দল, এতগুলো জেনারেশন রয়েছে, তাতে সিনিয়র জুনিয়র সব মিলিয়ে, যারা তাদের একটা সকলেরই কিছু আশা থাকে, বক্তব্য থাকে, কিন্তু আপনি জানেন একটা কাঠামো তো একটা নির্দিষ্ট মাপেই হয়। ফলে কারুর কোনো একটা সাময়িক কোনো ইয়ে থাকে, কিন্তু সব মিলিয়ে একটা পরিবার হই হই করে, ঠিক আছে, দলের অভ্যন্তরীণ বিষয়, এই নিয়ে বাইরে কথা বলার কোনো বিষয় নেই। এবং এটা একেবারেই তৃণমূল কংগ্রেস মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে একটা ঐক্যবদ্ধ পরিবার। নওশাদ সিদ্দিকী, তোহা সিদ্দিকীর লাগাতার আক্রমণের ফলেই কি ক্যানিং পূর্ব বিধানসভায় আমাদের আবার ছোট পরিবার সুখী পরিবার নয়, আমাদের বড় পরিবার সুখী পরিবার। হ্যাঁ, নওশাদ সিদ্দিকী আর তোহা সিদ্দিকীর লাগাতার আক্রমণের ফলে কি আপনার মনে হয় ক্যানিং পূর্ব বিধানসভায় শওকত মোল্লা এরকম বড় মিছিল করে নিয়ে সত্যি পরিচয় দিতে হলো? কোনো পরিচয়ের ব্যাপার নেই। যারা পলিটিক্সে এরকম মাঝে মাঝে দলের কর্মসূচি থাকে, জনসংযোগ থাকে, মিছিল হয়, সভা হয়, সবসময় কাকে জবাব দেব, কিসের জবাব দেব? মানুষ কাজ চাইছেন, মমতা ব্যানার্জির নেতৃত্বে কাজ হচ্ছে, মানুষ বিবেচনা করবেন। এই বিরোধী যারা 2-4 জন গতবার জিতেছেন, সেগুলো এবার তৃণমূল জিতবে। ফলে এগুলোর সঙ্গে কাউকে জবাব দেওয়ার কোনো সম্পর্ক নেই। আনন্দপুরের গুলশান কলোনিতে 3 দশক আগে অস্ত্র নিয়ে দাপাদাপি হয়েছিল, সেই ঘটনায় অবশেষে মাস্টার মাইন্ড মিনি ফিরোজকে দিল্লি থেকে গ্রেপ্তার করল কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগ। বিজেপি কটাক্ষ করে বলছে, পুলিশকে এবার বঙ্গশ্রী দিক রাজ্য সরকার এতদিনের সমাজ মাধ্যমে ঋণ করে থ্রেট দেওয়ার পর ফিরোজ অ্যারেস্ট হওয়ার জন্য, ঋণ করে থ্রেট দেওয়ার জন্য। কি আর বুঝলাম না। 3 দশক আগে আনন্দপুর থানায় দুষ্কৃতিকাণ্ডের ছবি প্রকাশ্যে এসেছিল হাতে অস্ত্র নিয়ে, সেই ঘটনায় মাস্টার মাইন্ড মিনি ফিরোজ। হ্যাঁ, পুলিশ ধরছিল, পুলিশ ধরেছে, তো ঠিক কাজ করেছে।
কাউকে পুলিশ আপত্তিকর কাজের জন্য খুঁজছে, সেই ব্যক্তি গা ঢাকা দেওয়ার চেষ্টা করছেন, পুলিশ নজর রাখছে, পুলিশ খুঁজছে এবং পুলিশ ধরেছে। পুলিশের কাজ করেছে, তো ভালো কাজ করেছে পুলিশ। যাকে ধরার কথা হচ্ছিল পুলিশ তাকে ধরেছে, তা নিয়ে আবার এত কথা কিসে? যারা ব্যাংক, দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ব্যাংক লুট করে বিদেশে বসে গেছে, তাদের তো একজনকেও ধরে আনতে পারেননি নরেন্দ্র মোদী। আর এখানে আরজি করের ক্ষেত্রেও 24 ঘন্টার মধ্যে কলকাতা পুলিশ ধরে, আবার এর ক্ষেত্রেও পুলিশ ধরে। আজকালকার দিন এত বড় জায়গা, কেউ কোথাও পালাবো মনে করলে হয়তো একটু সময় লাগে, কিন্তু পুলিশ তো ধরেছে। সিপিএম নেতাদের মতো গণহত্যাগুলো করার পরে কোর্টে গিয়ে এফিডেভিট করে নাম পরিবর্তন করে নিয়ে বামফ্রন্ট সরকারের সময় কাগজ বদল করে কেউ। এসএসসি মামলায় আজকেও সাক্ষ্য গ্রহণ হয়েছে, তাতে এসএসসি ডাটা এন্ট্রি অপারেটর তিনি বলেছেন কোর্টে অনেক নিয়োগপত্র দিতে বাধ্য করা হয়েছিল 3 মাস আগের ডেটে ওইসব চাকরি প্রার্থীদের। প্রশ্ন করলে তৎকালীন চেয়ারম্যান অশোক সরকার, উপদেষ্টা এসপি সিনহা, তারা বলতেন যে এগুলো সব উপরের নির্দেশে করা হচ্ছে। কি বলবেন? দেখুন, একটা বিচার যেখানে কোর্টে একটা সাক্ষ্য চলছে তার উপর দাঁড়িয়ে এভাবে মন্তব্য করা ঠিক নয়। একটা আইনের ব্যাপার, এর সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই, রাজনীতির সম্পর্ক নেই। যে ঘটনাটি ঘটেছে তার তদন্ত চলছে, এখন কোর্টে বিচার চলছে। বিচারের প্রক্রিয়া সাক্ষ্যদান, এবার সাক্ষ্যদানের মঞ্চে সাক্ষী কি বলছেন তার উপর দাঁড়িয়ে কোনো রাজনৈতিক মন্তব্য হতে পারে না। কমপ্লিট। চলো, থ্যাংক ইউ। কি আছে?